কম্পিউটার নেটওয়ার্ক কোর্সের প্রথম লেসনে সবাইকে স্বাগতম। এই লেসনে আমাদের আলোচনার বিষয় ওভারভিউ অফ কম্পিউটার নেটওয়ার্ক, অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক কী এবং কত ধরনের কম্পিউটার নেটওয়ার্ক হতে পারে সেগুলো নিয়ে আমরা একটা ফান্ডামেন্টাল আইডিয়া নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমেই আলোচনা করব হোয়াট ইজ আ কম্পিউটার নেটওয়ার্ক, একটা কম্পিউটার নেটওয়ার্ক আদতে কী সেটা বোঝার জন্য আমরা আমাদের স্ক্রিনে একটা রিটেন অংশ দেখতে পাচ্ছি, যেখানে বলা হচ্ছে a system of interconnected computers and computerized peripherals such as printers is called computer network। অর্থাৎ কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে একসাথে সম্পৃক্ত বা ইন্টারকানেক্টেড অবস্থায় অনেক ধরনের কম্পিউটারও থাকতে পারে বা কম্পিউটারাইজড পেরিফেরালস থাকতে পারে। কম্পিউটারাইজড পেরিফেরালস বলতে কম্পিউটিংয়ের সাথে জড়িত যে সকল অন্যান্য ডিভাইস আছে, যেমন সেটা প্রিন্টার হতে পারে, সেটা একটা স্ক্যানার হতে পারে, কোনো স্টোরেজ মিডিয়া হতে পারে, এই জাতীয় যে ডিভাইসগুলো কম্পিউটিং সিস্টেমের সাথে একত্রিত হয়ে কম্পিউটিংয়ের কাজে সহায়তা করে তারাই হচ্ছে কম্পিউটারাইজড পেরিফেরালস। তো কম্পিউটার নেটওয়ার্ক এমন একটা সিস্টেম যেখানে অনেকগুলো কম্পিউটার একসাথে কানেক্টেড থাকতে পারে বা অনেকগুলো কম্পিউটার এবং অনেকগুলো কম্পিউটারাইজড পেরিফেরালস একসাথে কানেক্টেড হয়ে একটা কম্পিউটার নেটওয়ার্ককে তৈরি করতে পারে। এখানে আরও একটু কথা বলা আছে, দিস ইন্টারকানেকশন অ্যামং কম্পিউটার্স ফ্যাসিলিটেটস ইনফরমেশন অ্যান্ড রিসোর্স শেয়ারিং অ্যামং দেম। কম্পিউটার্স মে কানেক্ট টু ইচ আদার বাই ইদার ওয়ার্ড অর ওয়ার্ডলেস মিডিয়া। অর্থাৎ এই যে কম্পিউটারের সাথে যে ইন্টারকানেকশনটা হচ্ছে, এই ইন্টারকানেকশনের ফলে মূলত বিভিন্ন ধরনের তথ্য এবং যে রিসোর্সগুলো আছে সেগুলো শেয়ার করা সম্ভব হয়। সো তথ্য সার্টেনলি যখন অনেকগুলো কম্পিউটার একসাথে কানেক্টেড থাকবে, তথ্যের আদান প্রদান দরকার। সো কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে আমরা সেটাও করতে পারছি। আবার রিসোর্স শেয়ারিং বলতে মূলত হয়তোবা একটা প্রিন্টার যদি আমরা কম্পিউটার নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে দিই, যে জায়গায় হয়তোবা 10টা কম্পিউটার 10টা ইউজার ব্যবহার করছেন, তো ওখানে 10টা ইউজারের জন্য 10টা ইন্ডিভিজুয়াল প্রিন্টার না রেখে আমরা একটা কম্পিউটারকে যদি পুরো 10 জনের নেটওয়ার্কের সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি, লিঙ্ক করে দিতে পারি, তাহলে কিন্তু ওই একটা প্রিন্টার 10 জনের সাপোর্ট বা সার্ভিসটা দিতে পারে, যেটার মাধ্যমে কিনা আমরা রিসোর্স শেয়ারিংয়ের যে কাজটা আছে সেই কাজটাকেও করতে পারছি। সো এই যে কম্পিউটারগুলো বা কম্পিউটারাইজড পেরিফেরালগুলো সবসময় যে তারের মাধ্যমে কানেক্টেড হবে তা না, তারা তারের মাধ্যমেও কানেক্টেড হতে পারে অথবা তার ছাড়া বা ওয়্যারলেস মিডিয়ার মাধ্যমেও কিন্তু কানেক্টেড হতে পারে, সে কথাটাই বলা হচ্ছে এই জায়গাতে। এরপরে আছে নেটওয়ার্কের যে অ্যাপ্লিকেশন, কীভাবে আমরা নেটওয়ার্কে ব্যবহার করতে পারি। কম্পিউটার সিস্টেমস অ্যান্ড পেরিফেরালস আর কানেক্টেড টু ফর্ম আ নেটওয়ার্ক, যেটা আমরা এই মাত্রই বলে আসলাম। দে প্রোভাইড নিউমেরাস অ্যাডভান্টেজেস। কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে আমরা বহু ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকি। নাম্বার 1 যেটা বলা হচ্ছে রিসোর্স শেয়ারিং সাচ এস প্রিন্টার্স অ্যান্ড স্টোরেজ ডিভাইসেস। আমি মাত্রই সেই উদাহরণটা দিলাম যে আমরা একটা প্রিন্টারের মাধ্যমে হয়তোবা আমাদের মাল্টিপল ইউজার যারা আছে তাদের নিডকে স্যাটিসফাই করতে পারি। আমরা হয়তোবা একটা স্ক্যানার নেটওয়ার্কের সাথে সংযুক্ত করে মাল্টিপল ইউজারের যে ইউজাবিলিটিটা আছে সেটাকে নিশ্চিত করতে পারি, অথবা আমরা একটা বড় স্টোরেজ, যেটাকে আমরা অনেক ক্ষেত্রে হয়তোবা ফাইল সার্ভার বা এই যে ফাইলগুলোকে একসাথে সেভ করে রাখার জন্য একটা সিস্টেম, সেই সিস্টেমটাও রেফার করতে পারি, যে জায়গায় হয়তোবা একটা অনেক বড় স্টোরেজ ফ্যাসিলিটি মাল্টিপল ইউজার ব্যবহার করতে পারছে এবং সেইটা করার জন্য কিন্তু আমাদের যে কম্পিউটার নেটওয়ার্ক আছে, কম্পিউটার নেটওয়ার্ক আমাদের সেই বন্দোবস্তটা করে দিতে পারে, যার থ্রুতে আমরা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে রিসোর্স শেয়ারিংয়ের যে অ্যাডভান্টেজটা আছে সেটাকে পাচ্ছি। আমাদের সেকেন্ড যে অ্যাডভান্টেজটা আমরা পেতে পারি সেটা হচ্ছে এক্সচেঞ্জ অফ ইনফরমেশন বাই মিনস অফ ইমেলস অ্যান্ড এফটিপি। তার মানে আমরা তথ্যর আদান প্রদান করতে পারি, সেটা ইমেলের মাধ্যমে হতে পারে বা এফটিপি, যেটাকে ফুল ফর্মে বলা হয় ফাইল ট্রান্সফার প্রোটোকল। সো আমরা এই জাতীয় প্রোটোকল বা ইমেলের মাধ্যমে কিন্তু আমরা তথ্যেরও আদান প্রদান করতে পারি। তারপরের যে আরেকটা বড় অ্যাডভান্টেজ, ইনফরমেশন শেয়ারিং বাই ইউজিং ওয়েব অর ইন্টারনেট। আমরা ওয়েব বা ইন্টারনেটের মাধ্যমে তথ্যের আদান প্রদান করতে পারি। তার সবথেকে বড় উদাহরণ এই মুহূর্তে আমরা যারা ইউটিউবের থ্রুতে এই ভিডিওটা দেখছি সেটাও কিন্তু একটা এক্সাম্পল হতে পারে, যেখানে কিনা আমরা একটা ওয়েব সার্ভিসের মাধ্যমে কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে যে তথ্যটা আছে সেই তথ্যটাকে কিন্তু অ্যাকোয়ার করার একটা সুযোগ পাচ্ছি। সো আমাদের তৃতীয় পয়েন্টটাও কিন্তু একদম জাস্টিফাইড। তারপরে বলা হচ্ছে ইন্টারাকশন উইথ আদার ইউজার্স ইউজিং ডাইনামিক ওয়েব পেজেস। আমরা অন্য ইউজারদের সাথে একসাথে ইন্টারাকশন করতে পারি, তাদের সাথে সংযুক্ত হতে পারি এবং সেটা করতে পারি আমরা বিভিন্ন ধরনের যে ডাইনামিক ওয়েব পেজগুলো আছে সেই ওয়েব পেজগুলোর মাধ্যমে। এক্ষেত্রে আমরা উদাহরণ হিসেবে হয়তোবা বলতে পারি যে আমরা যখন ফেসবুকে কোনো একটা প্রোফাইল পিকচার বা কোনো একটা ছবি আপলোড করছি, ইনস্ট্যান্টলি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রেন্ডস যারা আছে তারা হয়তোবা সেখানে লাইক
করছে বা বিভিন্ন ধরনের তাদের যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলোকে কমেন্টের আকারে লিখে দিচ্ছে। সো আমরা কিন্তু একটা ডাইনামিক ওয়েব পেজ যে কিনা কন্টিনিউয়াসলি আমাদের বিভিন্ন ইউজারের কাছ থেকে ইন্টারাকশান নিয়ে আমাদেরকে সেটা লাইফ টাইমে কিন্তু রিপ্রেজেন্ট করতে পারছে, এবং তার থ্রুতে কিন্তু আমরা মাল্টিপল যারা ইউজার আছে তাদের সাথে কিন্তু কমিউনিকেট করার একটা সুযোগ পাচ্ছি। তারপরে আইপি ফোনের একটা বিষয় আছে, যে জায়গায় আমরা ইন্টারনেট প্রোটোকল ইউজ করে কিন্তু আমরা ফোনের যে ফ্যাসিলিটি আছে সেই ফোনের ফ্যাসিলিটিটাকে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে হয়তো বা আমাদের নর্মাল যে সেলুলার নেটওয়ার্কটা আছে বা আমাদের যে টেলিফোনের জন্য যে সার্ভিসটা আছে সেই সার্ভিসটার বাইরে যেও কিন্তু আমরা ফোন কনভারসেশনগুলোকে করতে পারছি। আমরা ভিডিও কনফারেন্স করতে পারি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে, যেটা বলার এখন কোনো অপেক্ষায় রাখে না। সেখানে আমরা হয়তো বা স্কাইপের মতো যে সার্ভিসগুলো আছে বা গুগল মিটের মতো যে সার্ভিসগুলো আছে সেই সার্ভিসগুলোর মাধ্যমে কিন্তু আমরা ভিডিও কনফারেন্সে সহজেই ওয়ার্ল্ডের যে কোনো প্রান্তের আমাদের যারা থাকবে, যাদের সাথে আমরা কমিউনিকেট করতে চাই তাদের সাথে আমরা কমিউনিকেট করতে পারি। এবং এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র আমাদের কম্পিউটার নেটওয়ার্কের কারণে। যদি নেটওয়ার্কটা ওয়েল স্ট্যাবলিশড না থাকতো তাহলে কিন্তু আমরা এই সুযোগগুলো পেতাম না। এরপরে আরেকটা বড় পয়েন্ট আছে যেটাকে বলা হচ্ছে প্যারালাল কম্পিউটিং। প্যারালাল কম্পিউটিংয়ের ভেতরে মূলত যে অ্যাডভান্টেজটা দেয় কম্পিউটার নেটওয়ার্ক আমাদেরকে, যে একটা অনেক বড় কমপ্লিকেটেড টাস্ককে আমরা হয়তোবা ভাগ করে অনেকগুলো কম্পিউটারে একসাথে সিমultaneously কিন্তু প্রসেস করতে পারি। তার একটা উদাহরণ হিসাবে বলা যায় যে আমরা যদি চিন্তা করি যে যখন 3D অ্যানিমেটেড মুভিগুলো তৈরি হচ্ছে তখন কিন্তু ওই মুভিগুলোকে রেন্ডার করার একটা প্রসেসের ভেতর দিয়ে নিয়ে যেতে হয়। সো এই রেন্ডার খুব টাইম কনজিউমিং একটা প্রসেস। আমরা যদি চিন্তা করি যে না আমরা একটা পিসি দিয়ে পুরো ফিল্মটাকে পুরো মুভিটাকে রেন্ডার করব, তাহলে একটা মুভি তৈরি করতে 50 থেকে 100 বছর সময় লেগে যেতে পারে। বাট সেখানে কি করা হচ্ছে যে অনেকগুলো কম্পিউটারকে, অনেকগুলো বলতে কয়েক হাজার কম্পিউটারকে কিন্তু ইনভলভ করা হচ্ছে একটা মুভির রেন্ডারের পারপাসে। সো তাদের কাছ থেকে আবার সবগুলো রেন্ডার্ড আউটপুটকে একসাথে নিয়ে কম্পোজিটে করার জন্য যে ওয়েল সিস্টেমটা দরকার সেই সিস্টেমটা আমাদেরকে কিন্তু প্রোভাইড করে কম্পিউটার নেটওয়ার্ক। যদি কম্পিউটার নেটওয়ার্ক প্রপার ওয়েতে কাজ করতে না পারতো তাহলে কিন্তু আমরা মাত্র 2 বছর 3 বছর বা 5 বছর সময়ের ভেতরে এই ধরনের হাই কোয়ালিটির যে মুভিগুলো আছে সেগুলো তৈরি করা কিন্তু অনেক ক্ষেত্রে চ্যালেঞ্জের বিষয় হয়ে যেত। আমি জাস্ট প্যারালাল কম্পিউটিংয়ের শুধুমাত্র একটা উদাহরণের কথা বললাম। এটা বিভিন্ন ধরনের সায়েন্টিফিক পারপাসে বিভিন্নভাবে ব্যবহার করা হয়, বিভিন্ন ধরনের ইন্টেলিজেন্স পারপাসে ব্যবহার করা হয়। বিভিন্ন পারপাসে প্যারালাল কম্পিউটিংয়ের যে ধরনটা আছে সেটা কিন্তু চেঞ্জ হতে পারে। তারপরে আমরা ইনস্ট্যান্ট মেসেজিংয়ের যে সুবিধাটা আছে সেটাও পেতে পারি কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে। সেখানে হয়তো বা আমরা মেসেঞ্জারের মতো যে অ্যাপসগুলো আছে সেগুলোর হেল্প নিতে পারি, বা আদার্স যত ডোমেইন আছে আমাদের মেসেজিংয়ের জন্য সেই সবগুলো কিন্তু মূলত কাজ করছে কম্পিউটার নেটওয়ার্কের যে ফাউন্ডেশনটা আছে সেই ফাউন্ডেশনের উপরে। সো কম্পিউটার নেটওয়ার্ক যে আমাদের রিয়েল লাইফে একটা অনেক বড় রোল প্লে করছে, তার যে অ্যাপ্লিকেশনটা আমাদের লাইফে অনেক বেশি, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আমরা এরপরে একটুখানি আলোচনা করব ক্লাসিফিকেশন অফ কম্পিউটার নেটওয়ার্কস। কম্পিউটার নেটওয়ার্কে আমরা কতভাবে ক্লাসিফাই করতে পারি। কম্পিউটার নেটওয়ার্কস আর ক্লাসিফাইড বেসড অন ভেরিয়াস ফ্যাক্টরস। দে ইনক্লুড অনেকগুলো ফ্যাক্টরের উপরে কিন্তু কম্পিউটার নেটওয়ার্কের ক্লাসিফিকেশনটা হয়। সো কী কী ফ্যাক্টর হতে পারে আমরা একটু দেখে নিই। প্রথমে বলা হচ্ছে জিওগ্রাফিক্যাল স্প্যান, অর্থাৎ যে ভৌগোলিক বিস্তৃতিটা আছে তার উপরে কিন্তু আমরা কম্পিউটার নেটওয়ার্কের একটা র্যামিফিকেশন করতে পারি, একটা ক্লাসিফিকেশন করতে পারি। ইন্টারকানেক্টিভিটির বেসিসে কিভাবে কম্পিউটার বা কম্পিউটিং পেরিফেরালসগুলো একজন আরেকজনের সাথে কমিউনিকেট করছে বা কানেক্ট হচ্ছে তার বেসিসেও কম্পিউটার নেটওয়ার্কের একটা ক্লাসিফিকেশন করা সম্ভব। অ্যাডমিনিস্ট্রেশনের বেসিসে কম্পিউটার নেটওয়ার্কের একটা ক্লাসিফিকেশন হয়। অ্যাডমিনিস্ট্রেশন বলতে মূলত কিভাবে ব্যবস্থাপনাটা করা হচ্ছে পুরো নেটওয়ার্কের সেই বিষয়টাকেই মিন করছে। আর্কিটেকচার, কিভাবে একটা নেটওয়ার্কের মেন যে গঠনটা সেটা কেমন, কিভাবে সে কাজ করছে সেই বিষয়টাই মূলত রেফার করা হচ্ছে আর্কিটেকচারের উপরে। তো আমরা জাস্ট এই শব্দগুলো এখন দেখলাম, এখন এগুলোর আরেকটু ডিপে যে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমরা প্রথমে আলোচনা করব জিওগ্রাফিক্যাল স্প্যান যেটা আছে সেটা নিয়ে। জিওগ্রাফিক্যাল স্প্যান সম্পর্কে প্রথমে বলা হচ্ছে জিওগ্রাফিক্যালি আ নেটওয়ার্ক ক্যান বি সিন ইন ওয়ান অফ দ্য ফলোয়িং ক্যাটাগরিজ। তার মানে নিচে কিন্তু আমরা আরও কতগুলো ক্যাটাগরি পাবো যারা সবাই বিলং করে কিসের ভেতরে, জিওগ্রাফিক্যালি যে কম্পিউটারের নেটওয়ার্ক ক্লাসিফিকেশনটা হয় সেই ক্লাসিফিকেশনের ভেতরে। প্রথমে বলা হচ্ছে ইট মে বি স্প্যান্ড অ্যাক্রস ইউর টেবিল এবং ব্লুটুথ এনেবল ডিভাইসেস রেঞ্জিং নট মোর দ্যান ফিউ মিটার্স। অর্থাৎ আমাদের ভৌগোলিক বিস্তৃতির দিক থেকে সব থেকে ছোট যে নেটওয়ার্কটা হতে পারে সেটা শুধুমাত্র আমাদের টেবিলের ভেতরেই বিস্তৃত হতে পারে। সেখানে হয়তো বা ব্লুটুথ এনেবল ডিভাইসগুলো একসাথে কানেক্ট হয়ে কাজ করতে পারে, এবং এর যে বিস্তৃতি এটা কয়েক মিটারের বেশি কোনো অবস্থাতেই হয় না। সো এই ধরনের নেটওয়ার্কের সাথে আমরা অনেকেই পরিচিত। হয়তো বা
আমরা যারা ওয়্যারলেস কিবোর্ড বা মাউস ব্যবহার করি সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এটাকে একটা জিওগ্রাফিক্যালি খুব ছোট নেটওয়ার্কের ভেতরে বলতে পারি, যে জায়গায় আমরা একটা ছোট রেঞ্জের ভেতরে আমাদের ওয়্যারলেস কিবোর্ড এবং মাউস যেগুলো আছে, যেগুলো কিনা একটা ডঙ্গলের সাহায্যে আমাদের যে সিস্টেম আছে সে তার সাথে কানেক্টেড থাকে এবং সিগন্যালগুলোকে আদান প্রদান করে, অথবা ব্লুটুথের মাধ্যমে আমাদের ফোন যখন কম্পিউটারের সাথে বা মাল্টিপল ফোনগুলো যখন একটার সাথে আরেকটা কমিউনিকেট করছে সেই যে প্রসেসটা আছে সেটাও হতে পারে আমাদের এই ধরনের জিওগ্রাফিক্যালি যে স্মল স্প্যান্ড নেটওয়ার্ক আছে তার ভেতরে। তারপরে আরেকটা ধরন সম্পর্কে বলা হচ্ছে, ইট মে বি স্প্যান্ড অ্যাক্রস আ হোল বিল্ডিং ইনক্লুডিং ইন্টারমিডিয়েট ডিভাইসেস টু কানেক্ট অল ফ্লোরস। তার মানে এখন কিন্তু জিওগ্রাফিক্যালি আমাদের নেটওয়ার্কের বিস্তৃতিটা আরেকটু বড় হলো, যেখানে পুরো একটা বিল্ডিংকে সে কভার করতে পারে এবং ওই যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিংটা পুরোটাই একটা নেটওয়ার্কের আন্ডারে, এবং পুরো নেটওয়ার্কটাকে যদি আমরা সিমলেস ওয়েতে কমিউনিকেট করতে চাই সবগুলো ফ্লোরে, তাহলে হয়তোবা ইন্টারমিডিয়েট যে ডিভাইস আছে সেই ডিভাইসগুলো ব্যবহার করার দরকার হতে পারে। হয়তোবা 5 তলা একটা বিল্ডিং, প্রথম তলাতে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে গেল, দ্বিতীয় তলাতে, তৃতীয় তলাতে, এইভাবে সবগুলো তলাতে কিন্তু একটা একটা করে নেটওয়ার্ক তৈরি হচ্ছে। এখন ওই নেটওয়ার্কগুলোকে আবার কানেক্ট করবে হয়তোবা সুইচ বা হাব এর মতো যে ডিভাইসগুলো আছে, ইন্টারকানেক্টেড ডিভাইসগুলো, তারা একসাথে কিন্তু এই নেটওয়ার্কগুলোকে কানেক্ট করে একটা নেটওয়ার্ক তৈরি করতে পারে, যেটাকে আমরা আরেকটু বড় ধরনের জিওগ্রাফিক্যাল স্প্যান নেটওয়ার্কের ভেতরে ফেলতে পারি। এরপরে বলা হচ্ছে ইট মে বি স্প্যান্ড অ্যাক্রস আ হোল সিটি। আমাদের পরবর্তী নেটওয়ার্কের টাইপটা আরেকটু বড়। আমরা খেয়াল করলেই দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে যতই আমরা সামনের দিকে যাচ্ছি ততই কিন্তু নেটওয়ার্কের বিস্তৃতিটা বড় হচ্ছে। আমরা এখন এই যে থার্ড যে লেভেলটা আছি, এখানে কিন্তু আমাদের যে ধরনের নেটওয়ার্ককে রেফার করছি আমরা, সে কিন্তু বেশ বড়, সে পুরো একটা সিটিকে কভার করতে পারে। সো এখানে আমরা উদাহরণ হিসাবে হয়তো বা চিন্তা করতে পারি যে বিভিন্ন ধরনের যে সুপার শপগুলো আছে, ফর এক্সাম্পল আমি যদি স্বপ্নর কথা বলি, যে স্বপ্নতে আমরা যখন আমাদের যে শপিং কার্টটা আছে সেটা হয়তো বা আমরা একটা ব্রাঞ্চে তৈরি করলাম, বাট পুরো ঢাকা শহরের ভেতরে আমরা কিন্তু সেই কার্টটাকে যে কোনো স্বপ্নের যে ওদের যে স্টোরগুলো আছে সেখানে এটাকে আমরা শো করতে পারি এবং আমাদের পারচেজের উপরে যে পয়েন্টসগুলো আছে সেগুলোকে কালেক্ট করতে পারি। সেম একইভাবে আমরা হয়তো বা বাটার কথা চিন্তা করতে পারি, যে যখনই আমাদের কোনো শু পারচেজ করছি আমরা হয়তো বা আমাদের ফোন নাম্বার দিয়ে একটা যে পয়েন্ট আছে সেই পয়েন্টগুলোকে কালেক্ট করতে পারছি। সো এই ধরনের যে নেটওয়ার্কগুলো আছে যারা কিনা পুরো একটা সিটির ভেতরে স্প্যান্ড হয়ে তারপরে যে ইন্টার অ্যাক্টিভিটি বা ইন্টার কানেকশনটাকে এস্টাবলিশ করছে, ইউজারের সার্ভিসটা দিচ্ছে, সেই ক্ষেত্রে সেটাও কিন্তু আমাদের জিওগ্রাফিক্যালি স্প্যান্ড নেটওয়ার্কের ভেতরে পড়ে, যেটা কিনা আকৃতির দিক থেকে বেশ খানিকটা বড়। তারপরে আমরা রেফার করছি ইট মে বি স্প্যান্ড অ্যাক্রস মাল্টিপল সিটিজ অর প্রভিন্সেস। তার মানে এখনের যে জিওগ্রাফিক্যাল স্প্যানটা হবে বা এক্সপ্যানশনটা হবে সেটা আমাদের অনেকগুলো শহরের ভেতরে বা অনেকগুলো প্রদেশের ভেতরে কিন্তু তার সার্ভিসটাকে প্রোভাইড করবে। এইখানে আমরা উদাহরণ হিসাবে চিন্তা করতে পারি বিভিন্ন ধরনের অনলাইন ব্যাংকিং সাপোর্টগুলো। যদি আমাদের এখানে ডাচ ব্যাংকের কথা চিন্তা করি বা ব্রাক ব্যাংকের কথা আমরা চিন্তা করি, সে জায়গায় কিন্তু আমরা আমাদের যে এটিএম কার্ড আছে সেই কার্ডগুলোকে কিন্তু পুরো দেশের যে কোনো বুথে যে ব্যবহার করতে পারছি। কেন? বিকজ ওই যে সার্ভিসটা, ওই যে অর্গানাইজেশনটা, তারা কিন্তু তাদের নেটওয়ার্কটাকে পুরো কান্ট্রির ভেতরে ছড়াই দিতে পারলো। দ্যাটস ওয়াই একজন ইউজার যদি চায় যে কোনো প্রান্তে যে তাদের যে বুথটা আছে সেই বুথটাকে কিন্তু সে ব্যবহার করতে পারছে। যদি নেটওয়ার্কের এই ধরনের এক্সপ্যানশন না হতো তাহলে কিন্তু কোনো অবস্থাতে আমরা এই ধরনের সার্ভিসগুলোকে পেতাম না। তারপরে বলা হচ্ছে ইট মে বি ওয়ান নেটওয়ার্ক কাভারিং হোল ওয়ার্ল্ড। তার মানে পুরো ওয়ার্ল্ডটাকে কভার করার মতো কিন্তু একটা জিওগ্রাফিক্যাল এক্সপ্যানশন হতে পারে আমাদের কম্পিউটার নেটওয়ার্কের ক্ষেত্রে, যেটা কিনা মূলত আদতে ইন্টারনেটকে রেফার করা হয়, যেটা পুরো ওয়ার্ল্ডের সাথে কানেক্টেড এবং আমাদেরকে কানেক্ট করছে পুরো ওয়ার্ল্ডের বাকি যত ইউজার আছে তাদের সবার সাথে। আমরা নেক্সট আলোচনা করব ক্যাটাগরিজ অফ নেটওয়ার্ক বেসড অন ইন্টার কানেক্টিভিটি, কীভাবে পারস্পরিকভাবে সম্পৃক্ততার বেসিসে বা কীভাবে একজন আরেকজনের সাথে ইন্টার কানেকশন তৈরি করে নেটওয়ার্কের ক্লাসিফিকেশন হতে পারে, সেই বিষয়টা আমরা একটুখানি বোঝার চেষ্টা করব। প্রথমে একটুখানি কথা আমরা পড়ে নিই। কম্পোনেন্টস অফ আ নেটওয়ার্ক ক্যান বি কানেক্টেড টু ইচ আদার ডিফারেন্টলি ইন সাম ফ্যাশন। বাই কানেক্টেডনেস উই মিন ইদার লজিক্যালি, ফিজিক্যালি অর বোথ ওয়েজ। এখানে দুটো কথা আছে, লজিক্যাল এবং ফিজিক্যাল। লজিক্যাল কানেকশন এবং ফিজিক্যাল কানেকশন বা দুটোর একই সাথে কানেকশনের বেসিসেও কিন্তু কম্পিউটারের ইন্টার কানেক্টিভিটি বা কম্পিউটার নেটওয়ার্কের ইন্টার কানেক্টিভিটি তৈরি হতে পারে। সো আমি খুব অল্প কথা এখানে বলবো যে লজিক্যাল কানেকশন এবং ফিজিক্যাল কানেকশন কি, কারণ পরবর্তীতে এটা নিয়ে আরও অনেক কথা বলা হবে। সহজ ভাষায় ফিজিক্যাল কানেকশন মানে একটা নেটওয়ার্কের যেই আমরা সেখানে হয়তো বা তার ক্যাবলিং কেমন আছে, ক্যাবলগুলো কিভাবে কানেক্ট হচ্ছে, কোন ধরনের ক্যাবল আছে,
কোন ধরনের ডিভাইস বা কোন ধরনের পোর্টগুলো ব্যবহার করা হচ্ছে, সেই যে বিষয়গুলো যেগুলো একদম ফিজিক্যাল অ্যাসপেক্টে আমরা যেগুলোকে চিন্তা করতে পারি, তারাই কিন্তু একটা নেটওয়ার্কের ফিজিক্যাল কম্পোনেন্ট বা ফিজিক্যাল অ্যাসপেক্টস। আর লজিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে হয়তো বা আমরা চিন্তা করতে পারি যে তার আইপি অ্যাড্রেসের জন্য কী ধরনের স্কিম ব্যবহার করা হচ্ছে, সাবনেটিং অ্যাড্রেসগুলো কীভাবে অ্যাসাইন করা হচ্ছে, তার ম্যাক অ্যাড্রেসগুলো এক একটা ডিভাইসের জন্য কী অবস্থাতে আছে এবং সেগুলোকে কীভাবে ব্যবহার করা হচ্ছে, মানে টোটাল জায়গার ভেতরে কোন ধরনের লজিকের বেসিসে ডেটার ফ্লোটা হবে সেটা মূলত আমরা বলতে পারি লজিক্যাল কানেকশনের ভেতরে। যদিও এখানে এই দুটো টপিক নিয়ে আরও বিশদ আলোচনার স্কোপ আছে এবং সেগুলো নিয়ে পরবর্তীতে আমি কথা বলবো। এখন আমাদের ইন্টারঅ্যাক্টিভিটির ভেতরে জাস্ট মাথায় রাখতে হবে যে লজিক্যাল, ফিজিক্যাল বা এই দুটো ওয়ের কম্বাইন্ড একটা অ্যাপ্রোচের ভেতরে কিন্তু আমাদের কম্পিউটার সিস্টেমগুলো বা কম্পিউটিং পেরিফেরালসগুলো কিন্তু ইন্টারঅ্যাক্টিভিটি তৈরি করতে পারে, যেটা কিনা আলটিমেটলি একটা নেটওয়ার্ককে তৈরি করবে। আমরা যদি এর পরের পয়েন্টটা দেখি, every single device can be connected to every other device on network, making a network mesh. অর্থাৎ একটা কম্পিউটার নেটওয়ার্কের ভেতরে যদি আমরা চিন্তা করি যে 3টা কম্পিউটার আছে, এই 3টা কম্পিউটার যখন প্রত্যেকে একজন আরেকজনের সাথে কানেক্টেড, তখন সেটাকে আমরা একটা মেশ নেটওয়ার্ক বলতে পারি। এভাবে যদি 10টা কম্পিউটার থাকে এবং সবাই যদি সবার সাথে কানেক্টেড থাকে, সেটাও একটা মেশ নেটওয়ার্ক হতে পারে। তার মানে সহজ ভাষায় প্রত্যেকটা ডিভাইস ওই নেটওয়ার্কের বাকি সবগুলো ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে, সেটা এক ধরনের ইন্টারকানেক্টিভিটির বেসিসে ক্লাসিফিকেশন হতে পারে। তারপরে বলা হচ্ছে অল ডিভাইসেস ক্যান বি কানেক্টেড টু আ সিঙ্গেল মিডিয়াম বাই জিওগ্রাফিক্যালি ডিসকানেক্টেড ক্রিয়েটেড বাস লাইক স্ট্রাকচার। এটা আমাদের কাছে আরেকটু সুস্পষ্ট হবে যখন আমরা টোপোলজি নিয়ে আলোচনা করব, আর হয়তো বা 2 বা 3 লেসন পরে সেখানে আমরা দেখতে পাবো যে একটা নর্মাল নেটওয়ার্ক থাকবে, যে নেটওয়ার্কের ভেতরে একটা ব্যাকবোন থাকবে, সেই ব্যাকবোনের পাশে হয়তো বা আরও দুপাশে হয়তো বা আরও অনেকগুলো কম্পিউটার থাকতে পারে। ওই সবগুলো কম্পিউটার একটা সিঙ্গেল ব্যাকবোন ক্যাবলের মাধ্যমে কানেক্টেড থাকতে পারে, যদিও তারা হয়তো বা একজন আরেকজনের সাথে জিওগ্রাফিক্যালি ডিসকানেক্টেড, বাট সবাই একটা কমন চ্যানেলের সাথে কানেক্টেড। সেই ক্ষেত্রে যে স্ট্রাকচারটা তৈরি হতে পারে সেটা একটা বাসের মতো স্ট্রাকচার তৈরি হতে পারে। সেইটাও কিন্তু কম্পিউটার নেটওয়ার্কের ইন্টারকানেক্টিভিটির বেসিসে একটা ক্লাসিফিকেশন হতে পারে। আমি আবারও বলে রাখছি যে এই টপিকে এগুলো মূলত বিভিন্ন টপোলজির পার্ট, যেগুলো নিয়ে আমরা একদম ভিজুয়াল রিপ্রেজেন্টেশন সহ কম্পিউটার টপোলজি নিয়ে যে লেসনে কথা বলবো সেখানে আরও আমরা ডিটেলড ওয়েতে জানতে পারবো। তারপরে বলা হচ্ছে ইস ডিভাইস ইজ কানেক্টেড টু ইটস লেফট অ্যান্ড রাইট পেয়ার্স অনলি ক্রিয়েটিং লিনিয়ার স্ট্রাকচার। তার মানে এই ধরনের যে আর্কিটেকচারটা বা যে ইন্টারকানেক্টিভিটির কথা বলা হচ্ছে, সেখানে প্রতিটা কম্পিউটার তার ডান পাশ এবং বাম পাশের কম্পিউটারের সাথে কানেক্টেড থাকবে এবং এই ধরনের কানেকশনের ভেতরে বা কানেকশনের মাধ্যমে কিন্তু এক একটা জোড়ার তৈরি হবে, এক একটা পেয়ারের তৈরি হবে। এবং যখন এই ধরনের পেয়ারের মাধ্যমে একটা ইন্টারকানেক্টিভিটি তৈরি হচ্ছে, তখন কিন্তু সেটা আরেকটা ক্লাসিফিকেশন তৈরি করে আমাদের কম্পিউটার নেটওয়ার্কের। তারপরে চতুর্থ পয়েন্টে বলা হচ্ছে অল ডিভাইসেস কানেক্টেড টুগেদার টু উইথ আ সিঙ্গেল ডিভাইস ক্রিয়েটিং স্টার লাইক স্ট্রাকচার। তার মানে সবগুলো ডিভাইস একটা সেন্ট্রাল ডিভাইসের সাথে কানেক্টেড থাকবে। হয়তোবা চারপাশে 4টা বা 5টা কম্পিউটার আছে, প্রত্যেকটা কম্পিউটার একজন আরেকজনের সাথে কানেক্টেড না, বাট এই 5টা কম্পিউটারের মাঝখানে হয়তোবা একটা সেন্ট্রাল ডিভাইস আছে, যেই ডিভাইসটার সাথে বাকি সবাই কানেক্টেড। সো যখনই এই ধরনের কোনো নেটওয়ার্ককে রেফার করা হচ্ছে, সেটাও কিন্তু ইন্টারকানেক্টিভিটির বেসিসে আমাদের কম্পিউটার নেটওয়ার্কের আরও একটা ক্লাসিফিকেশন। এবং লাস্টলি বলা হচ্ছে অল ডিভাইসেস কানেক্টেড আরবিট্রারিলি ইউজিং অল প্রিভিয়াস ওয়েজ টু কানেক্ট ইচ আদার রেজাল্টিং আ হাইব্রিড স্ট্রাকচার। সো যখনই হাইব্রিড কথাটা চলে আসে, হাইব্রিড শব্দের যদি শাব্দিক অর্থ বলা হয় তাহলে সেটা হচ্ছে সংকর, যেখানে অনেকগুলো প্যাটার্ন একসাথে মিলে একটা রেজাল্ট তৈরি করবে। সো হাইব্রিড স্ট্রাকচারের ভেতরে সেখানে আমাদের হয়তো বা কিছু জায়গাতে মেশ কাজ করতে পারে, কিছু জায়গাতে বাস টপোলজি কাজ করতে পারে, কিছু জায়গায় হয়তো বা আমাদের যে রিং আছে সেটা কাজ করতে পারে, কিছু জায়গায় হয়তো বা স্টার কাজ করতে পারে। সো এই সবগুলো মিলে যখন একটা কম্বাইন্ড সিস্টেম তৈরি করা হবে, তখন সেটাকে কিন্তু আমরা হাইব্রিড আর্কিটেকচার বা হাইব্রিড স্ট্রাকচারের ভেতরে কিন্তু ফেলতে পারি, যেটা কিনা ইন্টারকানেক্টিভিটির বেসিসে নেটওয়ার্কের আরেকটা ক্লাসিফিকেশন। এরপরে আমরা দেখব যে অ্যাডমিনিস্ট্রেশনের বেসিসে বা ব্যবস্থাপনার দিক থেকে আমরা একটা কম্পিউটার নেটওয়ার্ককে কতভাবে চিন্তা করতে পারি। ফ্রম অ্যান অ্যাডমিনিস্ট্রেটরস পয়েন্ট অফ ভিউ, আ নেটওয়ার্ক ক্যান বি প্রাইভেট নেটওয়ার্ক। সো প্রাইভেট নেটওয়ার্ক বলতে যেটা বলা হচ্ছে এখানে, হুইচ বিলংস টু আ সিঙ্গেল অটোনোমাস সিস্টেম অ্যান্ড ক্যান নট বি অ্যাক্সেসড আউটসাইড ইটস ফিজিক্যাল অর লজিক্যাল ডোমেন।
তার মানে প্রাইভেট নেটওয়ার্কটা কোনো একটা জায়গার জন্য, কোনো একটা প্রতিষ্ঠানের জন্য সেটা একদম প্রাইভেট একটা বিষয়, যেটাকে ওই প্রতিষ্ঠানের বাহিরের থেকে অ্যাক্সেস করার কোনো উপায় নেই। ফর এক্সাম্পল, আমরা আবারও যদি ব্যাংকের উদাহরণটাই দিই, যে ব্যাংকের যে আমাদের হিসাবগুলো যে সিস্টেমের মাধ্যমে রাখা হয়, এটা কিন্তু একটা নির্দিষ্ট ব্যাংকে যারা হয়তো বা ব্যাংকার হিসাবে আছেন বা যারা কিনা সার্ভিস প্রোভাইড করছেন, শুধুমাত্র তারা অ্যাক্সেস করতে পারছেন। বাট আমরা যারা কিনা ব্যাংকিং সার্ভিসটা নিচ্ছি, তারা কিন্তু কোনো অবস্থাতেই ওই নেটওয়ার্ককে পেনিট্রেট করতে পারছি না। সো যখন কোনো একটা সিস্টেম এমন থাকবে যেটা শুধুমাত্র খুব স্ট্রিক্ট ওয়েতে একটা নির্দিষ্ট ডোমেইনের ভেতরেই থাকবে, তার বাহিরে সেটাকে কোনোভাবে ব্যবহার করা যাবে না বা অ্যাক্সেস করা যাবে না, সেই ধরনের নেটওয়ার্কগুলোকে কিন্তু আমরা প্রাইভেট নেটওয়ার্কের ভেতরে ফেলতে পারি, যেটা কিনা অ্যাডমিনিস্ট্রেটিভ পার্সপেক্টিভ থেকে বা অ্যাডমিনিস্ট্রেটরের পয়েন্ট অফ ভিউ থেকে নেটওয়ার্কের একটা ক্লাসিফিকেশন। এবং আরেকটা আছে যেটা হচ্ছে পাবলিক, হুইচ ইজ অ্যাক্সেসড বাই অল। এটা সবাই অ্যাক্সেস করতে পারে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে বিভিন্ন রেস্টুরেন্টের কথা, যে জায়গাতে হয়তো আমরা ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারছি, অথবা বিভিন্ন ইউনিভার্সিটি, যে জায়গাতে হয়তো আমরা স্টুডেন্টরা ফ্রি ওয়াইফাই ইউজ করতে পারছি, যেটা যে কেউই এসে অ্যাক্সেস নিতে পারছে। সো সেই ধরনের নেটওয়ার্কগুলোকে আমরা একটা পাবলিক নেটওয়ার্কের ভেতরে ফেলতে পারি, যেটা কিনা সবাই চাইলে অ্যাক্সেস করতে পারবে। সো যদি আমরা বড় লাইনে একটা এক কথায় পার্থক্যর কথা বলি, প্রাইভেট নেটওয়ার্ক একটা লিমিটেড গ্রুপ অফ ইউজারের জন্যে শুধুমাত্র তারাই ব্যবহার করতে পারবে, আর পাবলিক নেটওয়ার্ক মোরলেস আমরা যে কেউ চাইলে সেটা ব্যবহার করতে পারবো। এটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউ থেকে নেটওয়ার্কের ক্লাসিফিকেশন। তারপরে যদি আমরা একটু দেখি, নেটওয়ার্ক আর্কিটেকচারের বেসিসে কিন্তু আমরা নেটওয়ার্কে ক্লাসিফাই করতে পারি। প্রথমে বলা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কস ক্যান বি ডিসক্রিমিনেটেড ইন্টু ভ্যারিয়াস টাইপস সাচ অ্যাজ ক্লায়েন্ট সার্ভার, পিয়ার টু পিয়ার অর হাইব্রিড ডিপেন্ডিং আপন ইটস আর্কিটেকচার। সো আমরা চাইলে আর্কিটেকচারের হিসাবে ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের ভেতরে ফেলতে পারি, পিয়ার টু পিয়ার আর্কিটেকচারের ভেতরে ফেলতে পারি, অথবা হাইব্রিড আর্কিটেকচারের ভেতরে কিন্তু আমাদের নেটওয়ার্কে ফেলতে পারি। এখন বোঝার বিষয় হচ্ছে তাহলে ক্লায়েন্ট সার্ভার জিনিসটা কি। দেয়ার ক্যান বি ওয়ান অর মোর systems acting as server. Other being client request the server to serve requests. Server takes and processes requests on behalf of clients. অর্থাৎ আমাদের ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের ভেতরে দুটো পার্টি থাকবে, একজন হচ্ছে ক্লায়েন্ট, একজন হচ্ছে সার্ভার। ক্লায়েন্ট কি করবে, কোনো একটা সার্ভিস চাইবে, সার্ভার কি করবে, সেই সার্ভিসটাকে প্রোভাইড করবে। উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে আমাদের যদি ইউটিউবের কথাটাই বলি, যে ইউটিউবে হয়তো আমরা এখন এই লেসনটা যারা দেখছি, আমরা হয়তো ইউটিউবে সার্চ করে দিলাম কম্পিউটার নেটওয়ার্ক লেসন ইন বাংলা। এই যে সার্চটা আমরা করলাম, তখন আমরা কিন্তু ক্লায়েন্ট হিসাবে ইউটিউবকে একটা রিকোয়েস্ট করছি যে কম্পিউটার নেটওয়ার্কের উপরে বাংলা ভাষায় যে লেসনগুলো আছে সেগুলো তুমি আমাকে প্রোভাইড করো। যখন ইউটিউবের সার্ভার আমাদের ক্লায়েন্টের কাছ থেকে এই রিকোয়েস্টটা পেলো, তখন কিন্তু সে কী করছে, এই রিলেভেন্ট অনেকগুলো ভিডিওর একটা লিস্ট আমাদের কাছে প্রোভাইড করছে। তার মানে সে একটা সার্ভিস দিচ্ছে। সো ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের মূল কথা এটা, যেখানে একজন কোনো একটা সার্ভিস চাইবে, যে সার্ভিস চাইবে সে হচ্ছে ক্লায়েন্ট, আর যে সার্ভিসটা প্রোভাইড করবে সে হচ্ছে সার্ভার। যখন এই দুটো পক্ষ একসাথে একত্রিত হয়ে একটা কাজ করছে, তখনই সেটাকে আমরা বলছি ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচার। তারপরের যে ক্লাসিফিকেশনটা আছে সেখানে বলা হচ্ছে টু সিস্টেমস ক্যান বি কানেক্টেড পয়েন্ট টু পয়েন্ট অর ইন ব্যাক টু ব্যাক ফ্যাশন, দে বোথ রিসাইড অ্যাট দ্য সেম লেভেল কল পিয়ার্স। তার মানে আমাদের এই যে সেকেন্ড প্রসেসটা, এখানে কিন্তু প্রত্যেকটা কম্পিউটার যারা কিনা কানেক্টেড হবে তারা সবাই একজন আরেকজনের সাথে একদম সরাসরি পয়েন্ট টু পয়েন্ট কানেক্টেড হবে এবং তারা পুরো নেটওয়ার্কের একই লেভেলে থাকবে। ক্লায়েন্ট সার্ভার আর্কিটেকচারের ভেতরে যেমন লেভেলের একটা ভ্যারিয়েশন ছিল, লেভেলের আপ ডাউন ছিল, এই জায়গায় লেভেলের কোনো ভ্যারিয়েশন থাকবে না, সবাই একই লেভেলের ইউজার, সবাই সেম লেভেলে নেটওয়ার্কের সাথে ইন্টারঅ্যাক্ট করছে এবং একই লেভেলে পারফর্ম করছে। সো এটা আরেকটা ক্লাসিফিকেশন হতে পারে। এবং লাস্টলি যেটা বলা হচ্ছে, দেয়ার ক্যান বি হাইব্রিড নেটওয়ার্ক হুইচ ইনভলভস নেটওয়ার্ক আর্কিটেকচার অফ বোথ অফ দ্য অ্যাবভ টাইপস। তার মানে আমরা যদি হাইব্রিড আকৃতিতে বা হাইব্রিড আর্কিটেকচারের বেসিসে কোনো একটা নেটওয়ার্কে তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমরা হয়তোবা ক্লায়েন্ট সার্ভারের যে প্রপার্টিসগুলো আছে সেগুলোকেও রাখতে পারি, পয়েন্ট টু পয়েন্ট নেটওয়ার্কের যে প্রপার্টিস আছে তাদেরকেও রাখতে পারি। এই দুই ধরনের প্রপার্টিসগুলো একসাথে কম্বাইন করে আমরা নতুন যে নেটওয়ার্কটাকে ফর্ম করছি সেটাকে কিন্তু আমরা বলতে পারি একটা হাইব্রিড নেটওয়ার্ক। সো এইগুলো হচ্ছে নেটওয়ার্ক আর্কিটেকচারের বেসিসে আমাদের নেটওয়ার্কের বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন। তো এই ছিল আমাদের কম্পিউটার নেটওয়ার্কের উপরে একটা বেসিক ওভারভিউ। আমরা জানলাম যে কম্পিউটার নেটওয়ার্ক জিনিসটা কি,
সেটা আমাদের কীভাবে আমাদের ব্যবহার করি আমরা, আমাদের কাজে আসে, এবং তার ক্লাসিফিকেশনগুলো কতভাবে হতে পারে, এবং সেই ক্লাসিফিকেশনগুলোর ভেতরে যে আমরা আরেকটু ডিটেল জানার চেষ্টা করলাম। আশা করছি আমাদের সবার কাছে আমাদের এই লেসনের যে কনসেপ্টটা সেটা একদমই সুস্পষ্ট। তারপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে প্লিজ ফিল ফ্রি টু কমেন্ট। দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাংক ইউ সো মাচ।